অন্তর্বর্তীকালীন সরকার অন্তর্বর্তীকালীন সংবিধান দিয়ে চলছেন এবং উনি চিঠি দিয়েছেন নির্বাচন কমিশনকে, কি তুমি নির্বাচন করো। এবং উনি যেহেতু একটা টেন্টেটিভ টাইম দিয়েছিল ফেব্রুয়ারির মধ্যে হবে, উনি ফেব্রুয়ারির মধ্যে করছে। এখন এই যে করার প্রক্রিয়াটা, হয় আপনি এই সংবিধান মেনে নেবেন, আর এই সংবিধানটা যদি অলিখিত এটাকে মেনে নেন তাইলে কি করতে হবে? অন্তর্বর্তীকালীন সংবিধানটা কি আসলে? এই তো অন্তর্বর্তীকালীন সংবিধান হলো ইউনূস সাহেব যেটা বলতেছে করতেছে ওইটাই সংবিধান। উনি তো একটা সরকার হয়েছেন অন্তর্বর্তীকালীন সরকার, উনি তো যেটা চালাচ্ছেন এটাই সংবিধান। উনি নির্বাচনের ডেট দিয়েছে ফেব্রুয়ারিতে, এটাই সংবিধান। তাহলে সংবিধান বাতিল, সংস্কার, পরিবর্তন, বাতিল কি বাতিল? সংবিধান বাতিল করবেন কেমনে আপনি? আপনি যখন একটা আইন থাকা গেলে আরেকটা আইন করবেন, ওই আইন কি সব বাতিল হয়ে যাবে? অফকোর্স নট, অফকোর্স নট। যেটা আপনার প্রয়োজন সেটা রাখবেন, যেটা চেঞ্জ করা দরকার করবেন, এটা সংস্কার। কিন্তু আপনি ওখানে ঢুকতে পারবেন না, তো আপনাকে ঢুকতে হবে তো সংবিধানটার মধ্যে। তুষার আপনি বলবেন কিনা কিছু? দেখেন, জটিল মনে হচ্ছে না, জটিল করে ফেলেছেন এটা। সংবিধান উকিল সাহেবরা পারেন, জটিল না করলে পরে বারবার হিয়ারিং, বারবার সাক্ষ্য নেওয়া, একের পর এক ডেট নেওয়া, তারপরে ধরেন এই যে কি বলে স্টে অর্ডার নিয়ে বছরের পর বছর ঝুলিয়ে রাখা। আমাদের এখানে 12, 14, 16 বছর ধরে মামলা ঝুলে থাকে না, এরকম জটিল করে ফেলে দেখে থাকে। শুধু আমি দেখি টাইম পিটিশন এটা পারে না। আপনি আমি আপনাকে জিনিসটা বলি, উনি যেটা বললেন যে ডক্টর ইউনূস যা বলবেন আমাদের প্রধান উপদেষ্টা সেটাই সংবিধান। তাহলে তো এই সংবিধান নির্বাচন পর্যন্ত উনি যা বলবে সেটাই সংবিধান নির্বাচনের জন্য। হ্যাঁ, আমি শেষ করি। তো উনি এগুলো যা বলবেন তাই যদি হয় তাহলে তো স্বৈরতন্ত্র হয়ে গেল না, আরো বৃহৎ স্বৈরতন্ত্র। তার কোন আইন নাই, উনি মুখে যা বলে সেটাই আইন। আচ্ছা, এটা হলো সেটাই আইন, উনি কিন্তু এটা এখন বললেন। তারপর উনি বললেন যে সংবিধান নাই, সংবিধান অলিখিত হয়ে গেছে, উনি যা বলবেন সেটাই আইন। কিন্তু আবার উনি বললেন যে আছে তো, সেটাকে সংস্কার করবে, সেটাই সংস্কার, কিছু রাখবে, কিছু বাদ দিবে। তো যেটা নাই, যেটা লিখিতটা নাই, ওখান থেকে শুরু হয়ে গেছে। আপনি দেখেন রাজ্জাকি ভাই বলেছেন, রাজ্জাকি সাহেব বলেছেন যে এই সরকার যখন শুরু করলো সেখান থেকে সব নতুন ভাবে শুরু হলো। তো সব যদি নতুন ভাবে শুরু হলো তাহলে আবার পুরনো সংবিধানটা আছে, উনি আবার বলছেন ওইটাকে সংস্কার করা যাবে, ওইটাকে বদলানো যাবে, ওইটাতে কিছু আইন টাইন যুক্ত করা যাবে। কিন্তু ওনার একটা জায়গাতে উনি বলছেন সংবিধান নাই, নির্বাচনের বেলায় উনি বলছেন যে পিয়ার দেওয়ার জন্য সংবিধান নাই। ওইটাকে মানে বর্তমানে প্রচলিত সংবিধান এবং এই গণপ্রতিনিধিত্ব আদেশকে তোয়াক্কা না করে ডক্টর ইউনূস চাইলেই ওনার ইচ্ছা মতো নির্বাচন একটা আইন করে দিতে পারেন, এইটা উনি বলছেন। কেন বারবার বলা হচ্ছে যে এই সরকার তো 90 দিনের মধ্যে নির্বাচন করে নাই, অতএব এই নির্বাচনের আইনের মধ্যে নাই? এই কথাটা ঠিক নাই জন্য যে এই সরকার যখন তৈরি হয়েছে, যে প্রশ্নটি উনিও করেছেন যে প্রধানমন্ত্রী থেকেই তো নির্বাচন করার কথা, আগের প্রধানমন্ত্রী থাকবে। কিন্তু বিশেষ একটি অবস্থা, যে অবস্থায় প্রধানমন্ত্রী উপস্থিত নাই, বিগত প্রধানমন্ত্রী, এবং তিনি পদত্যাগ করেছেন বলেই আমাদেরকে বলা হয়েছে। ফলে তিনি যদি পদত্যাগ করে চলে গিয়ে থাকেন তাহলে এমন একটি আপৎকালীন অবস্থা তৈরি হয়েছিল যেখানে সংবিধানের 106 ধারা অনুযায়ী আদালতের কাছ থেকে, সুপ্রিম কোর্টের কাছ থেকে রেফারেন্স নিয়ে সরকারটি তৈরি হয়েছে, এবং সেই রেফারেন্সে সুপ্রিম কোর্ট কিন্তু বলেছে কেনই সরকার তৈরি হচ্ছে, এবং সেইখানে যে আদেশের মধ্যে নাই যেটি, সেটি হচ্ছে এখানে মেয়াদ নির্দিষ্ট করে নাই। মেয়াদ নির্দিষ্ট না করে দেওয়ার ফলে এই কথাগুলি বলার একটা সুযোগ তৈরি হয়েছে যে ওনারা যতদিন খুশি থাকবেন, ওনারা যা বলবেন সেটাই আইন। কিন্তু ওনারা যা বলবেন সেটা আইন নয়। ওনারা যদি যা কিছু বলেন, ওনাদের যদি এইরকম কোনো বড় সিদ্ধান্ত নিতে হয় তাহলে আবারও কোর্টের কাছে যেতে হবে, কেননা সুপ্রিম কোর্ট হচ্ছে বাংলাদেশের সংবিধানের প্রোটেক্টর। বাংলাদেশের সংবিধানের তারাই আপহোল্ড করবেন, তারাই সংবিধান অনুযায়ী দেখবেন কোনো আইন সংবিধান বিরোধী হচ্ছে কিনা, কোনো আইন সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক হচ্ছে কিনা, অথবা সরকারের যে কোনো কর্মকাণ্ড বা রাষ্ট্র পরিচালনায় যারা অংশ নেন তাদের যে কোনো কাজ সংবিধান বিরোধী হয়ে যাচ্ছে কিনা। এবং সেখানে পরিষ্কার বলা আছে বাংলাদেশে কিভাবে নির্বাচন হবে, নতুন কোনো আইন না হওয়া পর্যন্ত এইটাই আইন, এটাকে মানতে হবে। এবং চতুর্থ হচ্ছে, আপনি যে বলছেন যে কোনো ব্যক্তির কথাই এই দেশের সংবিধান, এটা বলা হচ্ছে সংবিধান বিরোধিতা। এইটার বিষয়ে সংবিধান অত্যন্ত কঠোর কথাবার্তা আছে। আমার মনে হয় যে এই কোনো ব্যক্তির কথাই সংবিধান, এটা আমাদের না বলাই ভালো, এটা সঠিক বক্তব্য না। কোন ব্যক্তির কথাই সংবিধান না, এটা আমি তো বললাম, বলবেন কিনা? অন্তর্বর্তীকালীন সরকার বানানো হয়েছে, ওই সাংবিধানিক সরকার বানানো হয় নাই। কিন্তু সেটা তো সংবিধানের আলোকে এই সরকার, সংবিধানের আলোকে নয়, সংবিধানে এটা সব আইনে লিখিত শপথ করা হয়েছে। সব আইনে একটা ক্লজ থাকে, যদি সাংবিধানিক শূন্যতা হয় তাহলে কি করতে হবে, সেই জন্যই 106 রেখেছে। এবং সেখানে যখন ওত নিছেন ইউনূস সাহেব, কি হিসাবে ওত নিছেন? উনি বলছেন আমি শপথ করিতে, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসাবে শপথ করিতেছি যে, ঠিক আছে, আমি সংবিধান সমুন্নত রাখবো। কোন সংবিধান? অন্তর্বর্তীকালীন সরকার হিসাবে কোন সংবিধান রাখবে? তার সংবিধান, অন্তর্বর্তীকালীন সংবিধান। সরকার হিসেবে তার সংবিধান, সেটা বলতে সংবিধান, আর সেটাই শব্দ তো আসে নাই। সেটাই তো, তাহলে অন্তর্বর্তীকালীন সরকার আছে ওই সংবিধানে। ট্রাই টু আন্ডারস্ট্যান্ড মাই পয়েন্ট। ওই সংবিধানের মধ্যে কি অন্তর্বর্তীকালীন সরকার আছে?
নাই। তাহলে আমি যেটা আমার নাম যে সংবিধানে নাই, আমার পদ যেখানে নাই, আমি সেটা ঢুকবো কেমনে? জি। এই জন্য এটাই, এবং উনি যেটা বলছে 106-তে, এই জন্য ওই সংবিধান মোতাবেক সে আছে। এই যে উনি যা চিন্তা করতেন, যেভাবে করতেছেন, এবং এই যে ফেব্রুয়ারিতে নির্বাচন দিচ্ছে, সবাই মেনে নিছে তো নাকি? হ্যাঁ, মেনে নিছে। তার আগে একবার নির্বাচন চাইছিল 3 মাসের মধ্যে, সেটা কি মনে আছে আপনার? হ্যাঁ। তা সেটা মনে থাকলে ওটা টু সাম এক্সটেন্ট ওই সংবিধানের মধ্যে ছিল, ভাঙার পর 3 মাসের মধ্যে। কিন্তু পরবর্তীকালে যখন যারা নির্বাচন চেয়েছিল, তারাই যখন আবার ইউনূস সাহেবের সাথে দেখা করে বলল ডিসেম্বর 25-এর মধ্যে নির্বাচন চাই, কোন সংবিধানে? এটা ইউনূস সাহেব যেহেতু চলে আসছেন, তাই ইউনূস সাহেবের কাছে চাইছে, এবং ইউনূস সাহেব বলছেন ফেব্রুয়ারিতে করেন, ওই সংবিধানে নাই। এখন একটা কথা উনি বলছেন, যেটা আমিও বলছি, এখন আমিও বলি, আমি দুইটা কথা বলবো এখানে। একটা হলো উনি বললেন যে 106 মোতাবেক একটা ওপিনিয়ন চাইতে পারে নির্বাচন কমিশন বা প্রধান নির্বাচন কমিশনার, হি ক্যান সেন্ড ইট দিস প্রপোজাল টু দ্য প্রেসিডেন্ট, অ্যান্ড প্রেসিডেন্ট আবার পাঠাইতে পারে। আর একটা অপশন আছে, ইজি অপশন, কারণ এখানে অ্যাবসলিউট বলতে কিছু নাই, জনগণের ইচ্ছায় সব হবে। যেহেতু জুলাই ঘোষণাপত্র হয়েছে, সেই জুলাই ঘোষণাপত্রের ভিতরে মেয়াদ দেওয়া হয় নাই, এটা রাজনীতিবিদদের ব্যর্থতা আমি মনে করি, কারণ ইউনূস সাহেব রাজনীতিবিদ না, আমরা বারবার বলি। সুতরাং রাজনীতিবিদদের দরকার নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় যাওয়া, ইউনূস সাহেব চলে যাবে, সুতরাং ওই মেয়াদটা এখনো দিতে পারে, এখনো সংশোধন আকারে, যেই জুলাই ঘোষণাপত্রটা দিছে। পরিবর্তিত নানা পরিস্থিতির কারণে এটা হয়েছে, মানে আপনি তো বলে কি চাইলেই হবে? তো দিতে পারেন না, এটা তো তামাশা না, এটা না, এটা কোনো সমিতি না, এটা কোনো ক্লাব না, আপনি ইচ্ছা মতো চালাবেন। এটা তো আমি বৈধতা দিলাম, উনিও তো দিল, 106-তে যান, অথবা জুলাই ঘোষণাপত্র সংশোধন করেন, হয়ে যায়। আপনি যে পার্লামেন্ট পর্যন্ত যাবেন, আপনি একটা প্রক্রিয়া তো যাবেন, কিভাবে যাবেন? সেই প্রক্রিয়াটা যদি না যান, ওইটা প্রশ্নবিদ্ধ হবে, এবং এই নির্বাচন কমিশনের পরিণতিও নুরুল হুদার মতো হওয়ার সম্ভাবনা আছে। পার্টি এবং 14 দলকে নিষিদ্ধ করতে হবে, নিষিদ্ধ করার পরই নির্বাচনে তারা অংশ নেবে, নিষিদ্ধ না করলে রাজপথ ছাড়বে না, এরকম অনেক দাবি দেওয়া ছিল। সেই ক্ষেত্রে ধরেন আওয়ামী লীগের সময় যে নির্বাচন হয়েছে, সেখানে তো প্রায় 28টি দল অংশ নিয়েছিল, বিএনপিও তার মধ্যে ছিল। তাহলে জাতীয় পার্টিকে নিষিদ্ধ করতে হবে, 14 দলকে নিষিদ্ধ করতে হবে, সেই ক্ষেত্রে তো অন্য যারা অংশ নিল আওয়ামী লীগের সময়, তাদেরকে তো নিষিদ্ধ করতে হবে। তাহলে দল থাকলো কারা? নির্বাচনটা কাদের সাথে কে করবে? ধন্যবাদ আপনাকে এবং আমার সমালোচক প্লাস আপনার কি বলে এখন টিভির দর্শক শ্রোতা। আসলে দেখেন, রাজনৈতিক দলেরা কে কখন কি স্ট্যান্ড নেয়, আমরা বাইরে থেকে কিন্তু বলতে পারবো না। এটা তাদের সিদ্ধান্ত, তাদের দলীয় সিদ্ধান্ত। তো তারা স্ট্যান্ড নেওয়ার সময় হয়তো তারা তাদের লাভ ক্ষতিটা হিসাব, আপনি তো রাজনৈতিক বিশ্লেষক না, ওই জন্য বলছি, এই জন্য তারা যখন যে রাজনৈতিক দল হিসাব করে বক্তব্য দেয়, সে তার হিসাব করে বক্তব্যটা দেয়। কখনো তাদের পক্ষে চলে যায়, কখনো বিপক্ষে চলে যায়। যেমন পিয়ার পদ্ধতিতে আমরা বের হয়ে আসলাম, কিন্তু একজনে বলছেন যে পিয়ার পদ্ধতি হলে নাকি দলীয় নেতারা স্বৈরাচার হয়ে যাবে। আচ্ছা, সালাউদ্দিন আহমেদ বলেছেন, যদি এটা বলে থাকে, এটা তার দলের প্রবলেম, এটা তো অন্য লোক কিছু না, ইট ইজ ইউর প্রবলেম। তো যার দলের ভিতরে গণতন্ত্র না থাকলেই তো এই প্রশ্নটা আসে। তো দলের ভিতরে গণতন্ত্র না থাকার পর যদি দলীয় নেতা স্বৈরতন্ত্র হয়ে যায়, তারপরে 2/3 মেজরিটি নিয়ে যদি তারা পার্লামেন্টে যায়, তাহলে তারা কি হবে? এটা কোশ্চেন মার্ক। ইট ইজ ইউর প্রবলেম, ইট ইজ নট আ প্রবলেম দ্য হোল নেশন। এখন আসেন, এই যে বলতেছেন যে একটা কথা আসছিল যে আওয়ামী লীগের বিচার না হওয়া পর্যন্ত তার কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে, ছাত্রলীগ বা যুবলীগ, হোয়াট এভার ইট ইজ। ছাত্রলীগ নিষিদ্ধ, আওয়ামী লীগের কার্যক্রম সাময়িক নিষিদ্ধ বলছে বিচার না হওয়া পর্যন্ত। আবার ওইদিকে বলতেছে জাতীয় পার্টিতে কেন নিষিদ্ধ করা হয় না, যেহেতু জাতীয় পার্টি দোষর ছিল। আচ্ছা, ঠিক আছে, মানলাম। ইসলামী আন্দোলন তো ওই সময় নির্বাচন করেছিল, তারা কিন্তু দোষর না। ঠিক আছে, হ্যাঁ, বুঝলেন। এখন আবার আমরা ইনক্লুসিভ নির্বাচনও চাই। কেউ কেউ বলতেছে আমরা রাজনৈতিক দল নিষিদ্ধ করার পক্ষে না, আমি সবই এগ্রি করলাম। আমরা যে জামাত ইসলামের যুদ্ধ অপরাধীদের যে পানিশমেন্ট দিছে, তারা অপরাধী, এটা নিয়ে আমি প্রশ্ন আনি নাই। কিন্তু তাদের মৃত্যুদণ্ড কিভাবে দেওয়া হয়েছে আমরা দেখছি, আইনে ছিল না, শাহবাগে আন্দোলন করার পর আইন ইয়ে করে তারপরে করা হয়েছে। আবার তাদেরই একজন আসামি সম্প্রতি গেলে খালাস পেয়েছে, তাহলে কি পদের বিচার হয়েছে? ওগুলো তো গলা যেটা ঝুলছে তো চলে গেছে, সে আর ফেরত আসবে? আর আপনি আজকে যখন আমরা সবাই মিলে বলতেছি আন্তর্জাতিক মানের বিচার, আমি বলছি নিশ্চিত করে তারা বিচার চায় না। অত আন্তর্জাতিক, অত নিখুঁত বিচার পৃথিবীর কোথাও হয় না। সুতরাং এটা হলো এটার পক্ষপাতিত্ব করা। আপনি বিচারটাকে রাখবেন চলমান প্রক্রিয়ায়, আবার বলবেন নিষিদ্ধকরণটাও ঠিক হয় নাই, আবার বলবেন যে কি কোন দল নিষিদ্ধ করা আমরা চাই না। আপনারা তো বলেন যে এতগুলো দল যদি নিষিদ্ধ হয়, আবার এদিকে ইনক্লুসিভ নির্বাচনের কথা বলা হচ্ছে, তাহলে নির্বাচনটা কাদের সাথে আসলে কিভাবে কি হবে? সরকারের নির্বাহী আদেশে কোনো দলকে স্থগিত বা কোনো দলের রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ করাটা আসলে বুদ্ধিমানের কাজ না, কেননা দেশে তো আদালত আছে, এবং এই নিষিদ্ধকরণ তো এক ধরনের বিচার। এটা তো একটা বিচার যে আমি আপনাকে একটা শাস্তি দিলাম, একটা বিচার করলাম যে আপনি যেহেতু অনেক অন্যায় করেছেন, আপনি আর রাজনীতি করবেন না। তো এই বিচার কাজ করার দায়িত্বটা আসলে আদালতের, এই বিচারিক দায়িত্ব আসলে সরকারের না। কিন্তু আমি লক্ষ্য করছি, আমরা সবাই লক্ষ্য করছি যে রাজনৈতিক দলগুলি সরকারের মাধ্যমে এই রায় ঘোষণা করছে যে অমুক নিষিদ্ধ, তমুক নিষিদ্ধ, তমুক নিষিদ্ধ।
এই নিষিদ্ধকরণের একটাই উদ্দেশ্য, সেটা হচ্ছে যে নির্বাচনের মাঠে যাতে প্রতিদ্বন্দ্বীর সংখ্যা কমে যায়, এবং যদি পিআর পদ্ধতিতে নির্বাচন হয় তাহলে এই ভোটের মাঠে দেখা যাবে যে অনুপস্থিত দলগুলির ভোটাররা যদি না আসেন, তাহলে পার্সেন্টেজ ওয়াইজ কাস্ট ভোটের একটা বড় পার্সেন্টেজ এরা পাবেন যারা নিষিদ্ধ করাতে পেরেছেন, অর্থাৎ যারা নিষিদ্ধের আওতা আসেন নাই। যেমন ধরেন 10টা ভোটের মধ্যে আমি 2টা ভোট পেয়েছি, মানে আমি 20%, কিন্তু 50টা ভোটের মধ্যেও তো আমি 2টাই পেতাম, কারণ আমার বিরুদ্ধে অনেক দল আছে, তারা তখন এই ভোটগুলি পেত। তাহলে আমি কত পার্সেন্ট? তো এই পার্সেন্টের খেলায় নিষিদ্ধ করে আসতে পারলে ভালো আর কি। পিআর পদ্ধতিতে অধিকাংশ দলকে নিষিদ্ধ করে 3-4টা দল আসলে পরে পার্সেন্টেজ অফ ভোটে বেশ একটা পাওয়া যেতে পারে, সুবিধা পাওয়া যেতে পারে। আর বিচারের বিষয়টা শুধু একটা কথা বলি, আন্তর্জাতিক মানের বিচার বলে কিছু নাই। বিচারের মান সকল দেশেই একই হওয়ার কথা। যেমন আন্তর্জাতিক মানের ঔষধ আর বাংলাদেশি মানের ঔষধ হয় না। ঔষধের একটা ফার্মাকোপিয়া আছে, অর্থাৎ কিভাবে ঔষধটা তৈরি হবে বলা আছে, এবং ওইটাই ঔষধ। সারা পৃথিবীতে প্যারাসিটামল মানে প্যারাসিটামল। ওইরকম বিচার কখন গ্রহণযোগ্য এবং মানসম্পন্ন হয়? যখন বিচারের সঙ্গে যারা সংশ্লিষ্ট তারা বায়াস থাকেন না, অর্থাৎ তারা কোনো পক্ষপাত করেন না। বিচারে যারা আসামি এবং যারা যারা বাদী এবং বিবাদী উভয়ে তাদের রাইট অনুযায়ী, তাদের অধিকার অনুযায়ী তারা বিচার আদালতে তাদের কর্মকাণ্ড পরিচালনা করতে পারেন। যেমন জামিনের রাইট থাকলে তারা জামিন পাবেন, তারা সাক্ষ্য প্রমাণ হাজির করার যে অধিকার আছে সেটা আনতে পারবেন, কেউ তাদেরকে বাধাগ্রস্ত করবে না, মিথ্যা সাক্ষ্য কেউ দিবে না, এবং এই ধরনের যদি কেউ করে, বিচারকে ম্যানিপুলেট করার চেষ্টা করে, মিথ্যা সাক্ষ্য দেয়, তাহলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। যে অভিযোগগুলি আনা হবে সেগুলিতে সত্যতা থাকতে হবে, এবং আইনজীবী যারা সেইখানে বিভিন্ন পক্ষ সমর্থন করবেন, এই আইনজীবী বেছে নেওয়ার অধিকারও দুই পক্ষেরই আছে, সেটাও দিতে হবে। এইরকম একাধিক বিষয় রয়েছে যেগুলি হলে পরে আমরা একটি মানসম্পন্ন বিচার হয়েছে এটা বলি। যখনই কেউ বলেন যে আন্তর্জাতিক মানসম্পন্ন, তখন তাহলে একটা বাংলাদেশি স্ট্যান্ডার্ড, ভারতীয় স্ট্যান্ডার্ড, পাকিস্তানি স্ট্যান্ডার্ড, নেপালি স্ট্যান্ডার্ড, এইটার একটা সুযোগ এসে যায়। মানে আমার বিচার আমার মতো, আপনার বিচার আপনার মতো। বিচার আসলে আমার আর আপনার বিচার আলাদা আলাদা না। বিচারের একটা নির্দিষ্ট ফর্মুলা আছে, বিচারের একটা নির্দিষ্ট পথ আছে, সেটাই করতে হবে। আমাদের যে ধর্মগ্রন্থ কোরআন শরীফে পরিষ্কার বলা আছে যে বিচারে যেন আমরা কেউ অন্যথা না করি, এবং আমরা যেন মাপে পর্যন্ত কম বেশি না করি। আমরা যে সাধারণ দাঁড়িপাল্লা দিয়ে মাপি, এই মাপটা পর্যন্ত যেন কম বেশি না করি। এটাই হচ্ছে মান। যে ব্যক্তিগত ক্রোধ, অনুরাগ, বিরাগ এটার বশবর্তী হওয়া যাবে না। এবং এই কথাটার উল্লেখ একাধিক ব্যক্তি তার যে জীবনী গ্রন্থ লেখা হচ্ছে সেখানে করেছেন। এইটা হচ্ছে এই অনুরাগ বিরাগের ঊর্ধ্বে থাকার একটা নমুনা। আপনি অনুরাগ বিরাগের ঊর্ধ্বে আপনাকে থাকতে হবে। ট্রাম্পের মোটরকেট যাবে সেজন্য যে ম্যাকোকে আটকে দেওয়া হলো, এই আটকে দিয়ে যে সার্জেন্ট সে কি করেছে, সে সকল প্রভাব অনুরাগ বিরাগের ঊর্ধ্বে উঠে তার দেশের আইনকে উপরে তুলে ধরেছে। তার উপরে নির্দেশ আছে পোটাস যাবে। পোটাস নিশ্চয়ই জানেন আপনি, প্রেসিডেন্ট অফ দ্য ইউনাইটেড স্টেটস। সো পোটাস মুভ করবে, ফলে সে কিন্তু এখানে তার আইন মেনেই চলেছে যে আমার দেশের আইন, আপনি যেই হন প্রেসিডেন্ট আপনাকে মানতে হবে, রাস্তায় দাঁড়াতে হবে। এইটা হচ্ছে অনুরাগ বিরাগের ঊর্ধ্বে থাকা। আমরা কি এটা করতে পারছি কিনা, এইটা হচ্ছে প্রশ্ন। একটু রাজ্যকে সেটা বলুক, আমরা আসলে এটা করতে পারছি কিনা। আসলে আমি ফেসবুকে দেখলাম যে ইমানুয়েল ম্যাক্রো সে কিন্তু বলছিল যে আমাকে যেতে দাও, আমার নেগোশিয়েট করছি তোমার সাথে, লেট মি সিমে পাস, এরকম বলতেছিল। তখন কিন্তু সার্জেন্ট তাকে আটকিয়ে দিয়েছে, এবং বারবার সার্জেন্টও বলছে সরি মিস্টার প্রেসিডেন্ট, আই এম এক্সট্রিমলি সরি, আই এম রিয়েলি সরি, আই নো ইউ আর প্রেসিডেন্ট। তারপরেও কিন্তু তাকে যেতে দেয়নি, কারণ মার্কিন প্রেসিডেন্ট সেখান দিয়ে যাবে। তখন আমরা দেখলাম যে ইমানুয়েল ম্যাক্রো ফোন করলো ডোনাল্ড ট্রাম্পকে, ফোন করে বলতেছে যে হাউ আর ইউ, গেস হোয়াট, আই এম ওয়েটিং ইন দ্য স্ট্রিট বিকজ অফ ইউ, রোড ইজ টোটালি ফ্রোজেন। তো এরপর তাদের কথোপকথন যা হয়েছে সেটা আমরা তো শুনিনি, কিন্তু এই যে রাজনৈতিক শিষ্টাচার, যেটা সবাই বললো যে রাগ অনুরাগের ঊর্ধ্বে ওঠে, এই শিষ্টাচার থেকে আমরা কত দূরে আছি? তো আইনের প্রতি শ্রদ্ধাশীল, আইন মেনেছে বা আইনের শাসন আছে, তার একটা এক্সাম্পল। পাশাপাশি এটাও তো দেখতে হবে, সে তো আমেরিকার রাষ্ট্রপতির কোনো দাওয়াতে উনি আসেননি, উনি আসছেন জাতিসংঘের, এবং সেই অফিসটা নিউ ইয়র্ক বিধায় সবাই নিউ ইয়র্কে গেছে। ইনফ্যাক্ট তার কাছে তো সেই কোনো ডাইরেকশন নাই। আর যদি সে রাষ্ট্রপতির আমন্ত্রণে ওখানে আসতো বা আমেরিকার সরকারের আমন্ত্রণ, তাহলে সেটা অন্যভাবে হতো। সুতরাং এখানে সে যে আইনের শাসনটা দেখাইছে, এবং আমি সে তার সাথে একমত, এবং তার কাছে লেস ইম্পর্টেন্ট সে, যেহেতু সে জাতিসংঘের দাওয়াতে আসছে। আর যেটা ভাই বললো, আমি তো একমত, আমার দেশে তো সেই জিনিসটা নাই। কেন নাই? ইভেন আমি আমার মনে পড়ে ইন্ডিয়া একটা জায়গায় দেখছিলাম আমি, বুঝছেন, ওই যে সাদা গাড়ি থাকে অফিসিয়ালদের, ওই যে না মানে ভিতরে সিটের উপরে সাদা কাপড় দিয়ে কভার, এটা তো সরকারি গাড়ি, সরকারি গাড়ি মানে সরকারি আমলা আছে সেই গাড়িটা। আমাদের দেশে এরকম আমি দেখেছি। হ্যাঁ জি, সার্জেন্ট ধরছে ড্রাইভারকে, গাড়ি থামাইয়া, ড্রাইভার আমি পাশে প্রত্যক্ষ করলাম, লাকিলি দাঁড়ায় ধরলো এবং বললো লাইসেন্স কোথায়?
লাইসেন্সে ভুলে বাসায় রেখে আসছে, পিছনে বোধহয় সম্ভবত এডিশনাল সেক্রেটারি লেভেলের একজন লোক, উনি কোনো কথা বলেননি। ট্রাফিক সিগন্যাল আছে একটু জ্যাম সাইডে, কিছুক্ষণ পর ট্রাফিক তাকে ছেড়ে দিল, সার্জেন্ট একটা অনার দেখায়, কিন্তু দুইটা কথা বলে গেল। পরে দেখলাম সেক্রেটারি তাকে চার্জ করতেছে, মানে তুমি কাগজ নিয়ে, সে একটা কথা বলে নেই সার্জেন্টের সাথে। আমাদের দেশে কি হয়, ট্রাফিক জ্যাম মানে উল্টা পথ দিয়ে এমপি সাহেব যাচ্ছেন, ভিআইপিরা উল্টা পথে যাচ্ছে, আমরা দেখেছি। জি, তাহলে তার মানে কিছুদিন আগেও গিয়েছে। তার মানে এটা আমাদের ট্রেডিশনাল, আমাদের অভ্যাস, আমরা আইন মানতে না পারাটারে বীরত্ব মনে করি। আবার যদি সরকারিভাবে আসেন, আপনি যদি দেখেন আজকে বিএনপি যে বড় দল, তারা আজকে নির্বাচন করলে ক্ষমতায় যাবে। বেগম জিয়া, ওনার 2 কোটি বা 3 কোটি টাকার একটা ঘটনা আছে, জিয়া অরফানেজ ট্রাস্ট বা কিসের, সেটা এক ব্যাংকের থেকে আরেক ব্যাংকে রাখছে, সেজন্য তাকে 7 বছর জেল খাটতে হয়েছে। আর হাজার হাজার কোটি তসরুপ করার পর আচ্ছা, তাদেরকে পত্রিকায় শিরোনাম দেয়, জনতা ব্যাংকের চেয়ারম্যানে ধরার পর শিরোনামটা আসে কি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের প্রফেসরকে গ্রেফতার করা হয়েছে। তাকে যে ধরছে ওই টাকা আত্মসাতের জন্য, সেটা না, অথচ খালেদা জিয়া কিন্তু 7 বছর জেল খাটছে। তার মানে বাংলাদেশের আইন চোখে দেখে, কিভাবে চোখে দেখে, পিছন থেকে যখন সরকার পরিচালনা করে। সুতরাং বাংলাদেশের আইন, বাংলাদেশের কালচার আপনি অন্য জায়গার সাথে মিলাতে পারবেন না। আমরা রেফারেন্স দিই বিদেশের, মেন্টালি আমরা অনেক অনেক কুৎসিত এবং অনেক পিছনের, ইন্টারনালি আমরা খুব ডার্ক। আমরা হইলাম ওই যে ক্ষমতা কেন্দ্রিক লোভ, মোহ, মাৎসর্য আমাদেরকে পেয়ে বসছে। এখানে কিছু করার নেই, কোনো দয়া মায়া নাই। যদি দয়া মায়া থাকতো, তাহলে আপনি জুলাই আন্দোলনের পর যারা দাবি করে যে আমাদের 427 জন কর্মী মারা গেছে, এই দাবি করার পরে আমরা যে অ্যাকশনটা দেখতেছি, সেই অ্যাকশনে কিন্তু ওটা নাই, যেহেতু তাদেরকে টাচ করে না, কেননা তাদের কেউ ওখানকার ভিকটিম নয়। তো এই যে বিষয়টা আমাদের, আপনি কাজে আইনকে যে চিন্তা করেন, বাংলাদেশে আইন এইভাবে আপনি পাবেন না, বহু সময় লাগবে, কারণ আপনাকে চিন্তায় সৎ হইতে হবে। আর কত সময় লাগবে? 54 বছর তো পার করে ফেললাম। সেটা তো এখনো তো আমরা ক্ষমতার লড়াই করতে, এখনো বলতেছে না জুলাই সনদ, আপনি ফাইনালি রেজাল্ট জাস্ট 0, এই রেজাল্ট হবে। আর উচ্চ কক্ষ নিম্ন কক্ষ যে আলাপ হইতেছে শুভঙ্করের ফাঁকি।